Hi, this is Imrul Kais, ACA, Faculty Teacher of Creative Professional Coaching. আজকে আমি ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন নিয়ে আলোচনা করব। ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনের ম্যাথ করতে হলে অথবা কোম্পানি অ্যাসেসমেন্টের ম্যাথ করতে হলে আমাদের কিছু এরিয়া ভালো আইডিয়া থাকতে হবে। এই কিছু এরিয়ার মধ্যে তিনটা সেকশন সম্পর্কে আমাদের ভালো কনসেপ্ট থাকতে হবে। দেন ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনের ম্যাথগুলো আমরা ইজিলি করতে পারবো। সেকশন 28, সেকশন 29, সেকশন 30। আজকে আমি সেকশন 28, 29, 30 নিয়ে আলোচনা করব। সেকশন 28 কি বলা আছে আমরা একটু দেখি। অ্যাকর্ডিং টু সেকশন 28, দ্য ফলোইং ইনকাম শ্যাল বি ক্লাসিফাইড অ্যান্ড কম্পিউটেড আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, প্রফিটস অ্যান্ড গেইনস অফ এনি বিজনেস অ্যান্ড প্রফেশন। অর্থাৎ কোনো বিজনেস অ্যান্ড প্রফেশন থেকে যদি কোনো প্রফিট বা গেইন হয় তাহলে এটা ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন হিসাবে আসবে। তাছাড়া সেকশন 28 কিছু সাব সেকশনকে রেফার করা হয়েছে, যেমন 19-15 থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 19-16 থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 1918 থেকে যদি কোনো ইনকাম হয় এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 1920 থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 1923 থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। আসেন দেখি 1915 কি বলা আছে। রিকভারি of any loss, bad debt or expenditure which was previously allowed as deduction। অর্থাৎ প্রিভিয়াস পিরিয়ডে কোনো ব্যাড ডেট রিটেন অফ হিসেবে চার্জ করা হয়েছিল এবং ডিসিটি সেটা অ্যালাউ করেছিল, কিন্তু এই বছর এটা রিকভার হয়েছে কিন্তু পিএলএ চার্জ করা হয়নি। যদি এই ধরনের রিকভারি অফ ব্যাড ডেট থাকে তাহলে ডিসিটি এটা ইনকাম হিসেবে ট্রিট করবে। এরপরে কি বলা আছে? এনি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন লোন টু এনি কমার্শিয়াল ব্যাংক, BSB or any bank run on Islamic principles allotted deduction but remains unpaid for 3 years। এখানে বলা আছে যদি কেউ লোন নেয়, ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেয় এবং লোনের ইন্টারেস্টটা যদি যে বছর লোন নিয়েছে পরবর্তী 3 বছর যদি পে না করা হয় তাহলে ডিসিডি 5th ইয়ারে ইনকাম হিসেবে ট্রিট করবে। এটা আমরা হাতের 5 আঙ্গুল অনুযায়ী মনে রাখতে পারি। যে বছর লোন নিয়েছে, ধরলাম 14-15 ইনকাম ইয়ারে লোন নিয়েছে কিন্তু এসএসসি 15-16, 16-17, 17-18তে কোনো পে করে নাই, তাহলে ডিসিডি কী করবে? 18-19 ইনকাম হিসেবে ট্রিট করবে। তার মানে মনে রাখতে হবে কি হাতে 5 আঙ্গুল। তাছাড়াও এখানে 19-15তে আরেকটা জিনিস বলা আছে, আনপেইড ট্রেডিং লায়াবিলিটি সেম কন্ডিশন, যে কেউ যদি কোনো গুডস বাকিতে পারচেস করে পরবর্তী 3 বছর যদি পে না করে তাহলে ডিসিডি কী করবে? 5th ইয়ারে যে ইনকাম হিসেবে ট্রিট করবে। অর্থাৎ 19-15 তিনটে ইস্যু নিয়ে আলোচনা করা আছে, রিকভারি অফ ব্যাড ডেট, তারপরে আনপেইড লোন ইন্টারেস্ট, আর হলো আনপেইড ট্রেডিং লায়াবিলিটি। তার মানে 19-15 থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 19-16তে কী বলছে? কোনো অ্যাসেট যদি বিজনেস পারপোজে ইউজ করা হয় এবং এই অ্যাসেট বিক্রি করে যদি কোনো রেভিনিউ গেইন হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, যেটা 19-16তে বলা আছে। আমরা বিজনেস অ্যান্ড প্রফেশনের ক্ষেত্রে রেভিনিউ গেইন ক্যালকুলেশন করার সময় ট্যাক্স ডব্লিউটিভির সাথে সেল প্রসেসটা কম্প্যারিজন করি। একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। ধরেন একটা অ্যাসেটের কস্ট 1000 টাকা, এই অ্যাসেটের পরে ডিপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে 200 টাকা, তাহলে ট্যাক্স রিটার্ন ডাউন ভ্যালু কত? 800। সেল করা হয়েছে 900 টাকা, তার মানে গেইন কত? 100। এই 100 টাকাকে আমরা কি বলবো? রেভিনিউ গেইন। 19-16তে বলা আছে বিজনেস পারপোজে যদি কোনো প্ল্যান বা মেশিনারি ইউজ করা হয় এবং এই প্ল্যান বা মেশিনারি বিক্রি করে যদি কোনো রেভিনিউ গেইন হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। আসেন এরপরে দেখি 19-18। 19-18টা বলা আছে যে ইন্স্যুরেন্স কোনো অ্যাসেট ডেমোলিশ, ডিসকার্টেড বা ডিস্ট্রয়েড হওয়ার কারণে যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি কোনো ইন্স্যুরেন্স ক্লেম পান এবং যদি অ্যাসেট বিক্রি করে যদি কোনো সেলভেজ ভ্যালু পান, যে ইন্স্যুরেন্স ক্লেম এবং সেলভেজ ভ্যালু যদি রিটার্ন ডাউন ভ্যালুকে এক্সিড করে এবং ইন্স্যুরেন্স ক্লেম এবং সেলভেজ ভ্যালুর কারণে যদি কোনো রেভিনিউ গেইন হয়ে থাকে তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। এটা কোথায় বলা আছে? 19-18। 19-20। 19-20 বলা আছে 19-20 বুঝতে হলে আমাদের সেকশন 29 সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। সেকশন 29-এ বলা আছে যে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনের ক্ষেত্রে বিজনেসের সায়েন্টিফিক রিসার্চ কাজে যদি কোনো প্ল্যান বা মেশিনারি ইউজ করা হয়, ওই প্ল্যান বা মেশিনারি যে বছর পারচেস করা হয়েছে ওই বছর কী করতে পারবে? 100% ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবে বা 100% এক্সপেন্ডিচার হিসেবে অ্যাসেটের কস্ট চার্জ করতে পারবে। তো 29-এ আমরা কি পাবো? যে বিজনেসের সায়েন্টিফিক রিসার্চ কাজে যদি কোনো প্ল্যান বা মেশিনারি ইউজ করা হয় তাহলে এটা কি করতে পারবে? এসএসসি 100% ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসেবে অ্যালাউবল ডিডাকশন হিসেবে পাবে। কিন্তু পরবর্তীতে যদি এই সায়েন্টিফিক অ্যাপারেটাস বিক্রি করে যদি কোনো রেভিনিউ গেইন হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 19-20। এরপরে বলা আছে 19-23। 19-23 নোশনাল ইনকাম নিয়ে আলোচনা করা আছে। অর্থাৎ নোশনাল ইনকাম কিসের?
এক্সপোর্ট কোটার নোশনাল ইনকাম নিয়ে আলোচনা করা আছে। এক্সপোর্ট কোটার ক্ষেত্রে বলছে যে নোশনাল ইনকাম শো করতে। নোশনাল ইনকাম কত? 3% অফ এক্সপোর্ট ভ্যালু অফ এক্সপোর্ট কোটা। সে ফর এক্সাম্পল XYZ কোম্পানি সোল্ড এক্সপোর্ট কোটা টাকা 75,000। আচ্ছা, আমরা এখন কত কত টাকা ইনকাম হিসাবে দেখাবো? যদি এক্সপোর্ট ভ্যালু অফ এক্সপোর্ট কোটা না দেওয়া থাকে, সে ফর এক্সাম্পল এক্সপোর্ট ভ্যালু অফ এক্সপোর্ট কোটা দেওয়া আছে 5 লাখ, তাহলে আমরা ইনকাম দেখাবো কত? 5 লাখে 3%। কারণ 1923 বলা আছে যে এক্সপোর্ট ভ্যালু অফ এক্সপোর্ট কোটার 3% আমাকে কী করতে হবে? ন্যাশনাল ইনকাম হিসাবে দেখাতে হবে। তার মানে আমরা সেকশন 28 আমরা কী বুঝলাম? সেকশন 28 আমাদেরকে বলছে যে 1915 থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 1916 থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 1918 থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 1920 থেকে যদি ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। 1923 থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। তার মানে সেকশন 28 কী বলতে যাচ্ছে? সেকশন 28 কিছু সাবসেকশনকে রেফার করছে এবং এই সাবসেকশন থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে এটা কোথায় আসবে? ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। আচ্ছা, আমরা আর দুই ধরনের ইনকামের কথা জানি, যেগুলো ইনকাম ফ্রম সেল অফ টি। সেল অফ টির ক্ষেত্রে আমরা জানি যে এখানে আমাদের কী করতে হয়? যে ইনকামগুলোকে 40-60-তে ডিভাইডেড করতে হয়। 40% বিজনেস ইনকাম, 60%কে এগ্রিকালচার ইনকাম। এটা কোথায় বলা আছে? রুল 31 এন্ড সেকশন 26-এর সাবসেকশন 2। এরপরে কী বলা আছে? ইনকাম ফ্রম সেল অফ রাবার। রাবারের ক্ষেত্রেও সেম, যে কত? 40-60, 40% বিজনেস আর 60% এগ্রিকালচার ইনকাম। এটা কোথায় বলা আছে? রুল 32 এবং সেকশন কত? সেকশন 26-এর সাবসেকশন 3। আচ্ছা, আমরা তো এখন ইনকাম সেকশন 28 সম্পর্কে ক্লিয়ার হলাম। আসেন দেখি সেকশন 29। সেকশন 29 কি? অ্যালাউবল ডিডাকশন। সেকশন 29 মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো যে সমস্ত খরচ কানেক্টেড উইথ বিজনেস, ওই সমস্ত খরচগুলো আমরা কী হিসাবে পাবো? অ্যালাউবল ডিডাকশন হিসাবে পাবো। তার মানে অ্যালাউবল ডিডাকশন মনে রাখতে হলে সব সহজ উপায় কি? যে সমস্ত খরচ কানেক্টেড উইথ বিজনেস এগুলো আমরা কী পাবো? অ্যালাউবল ডিডাকশন হিসাবে পাবো। তারপরে আমি 29-এ অ্যালাউবল ডিডাকশন এক্সপেন্সগুলো পড়ে যাই। রেন্ট অফ প্রিমাইসেস, হ্যাঁ, অফিসের ক্ষেত্রে যে রেন্টটা দেওয়া হয় এটা আপনি কী পাবেন? অ্যালাউবল ডিডাকশন হিসেবে পাবেন। রিপেয়ার অফ হায়ার প্রিমাইসেস, ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল, ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। আমরা যারা ইসলামী ব্যাংকে ডিপোজিট করি, ডিপোজিটের এগেনস্টে আমরা কী পাই? প্রফিট। এই ডিস্ট্রিবিউশন অফ প্রফিট বলতে বোঝাচ্ছে ইসলামী ব্যাংক যে আমাদেরকে তার প্রফিটের পরে যে একটা পার্সেন্টেজ দেয় সেটাকে আমরা কী বলি? প্রফিট। এরপরে কী বলা আছে? ট্রান্সফার অফ স্পেশাল রিজার্ভ। এটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কারেন্ট রিপেয়ার্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার থার্ড শিডিউল, অ্যামোটাইজেশন, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, অবসোলেন্স অ্যালাউন্স। অবসোলেন্স অ্যালাউন্সের কনসেপ্টটা এরকম যে কোনো অ্যাসেট বিক্রি করে যদি লস হয় না, অর্থাৎ ওই অ্যাসেটটা যদি বিজনেস পারপসে ইউজ করা হয় এবং এই অ্যাসেট বিক্রি করে যদি লস হয় তাহলে এই লসটা আপনি কী পাবেন? অ্যালাউবল ডিডাকশন হিসেবে পাবেন। ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, লোকাল ট্যাক্স, বোনাস আর কমিশন, ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট সম্পর্কে একটু বলি যে ইনকাম ট্যাক্স অথরিটি প্রভিশন পর ব্যাড ডেপ্টটা অ্যালাউ করে না, কিন্তু ব্যাড ডেপ্ট রিটার্ন অফ অ্যালাউ করে। আমার 29-এ 3 ধরনের ব্যাড ডেপ্টের কথা বলা আছে। একটা ব্যাড ডেপ্ট রিটার্ন অফ, একটা ওল্ড ব্যাড ডেপ্ট, আর একটা কি? এডিশনাল ব্যাড ডেপ্ট। আচ্ছা, ওল্ড ব্যাড ডেপ্ট যেটা সম্পর্কে বলছে যে প্রিভিয়াস ইনকাম ইয়ারে আমি কোনো ব্যাড ডেপ্ট চার্জ করেছিলাম কিন্তু ডিসিটি অ্যালাউ করে নাই। কেন অ্যালাউ করে নাই? কারণ আমার কাছে সাফিসিয়েন্ট এভিডেন্স হাতে ছিল না। যদি এই ধরনের ব্যাড ডেপ্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যাড ডেপ্টটা আমরা কী করতে পারবো? ডিউরিং দ্য ইনকাম ইয়ারে ক্লেম করতে পারবো। আর এডিশনাল ব্যাড ডেপ্ট সম্পর্কে বলছে যে প্রিভিয়াস ইনকাম ইয়ারে একটা ব্যাড ডেপ্ট, যেটা ব্যাড ডেপ্ট হিসেবে আমি রাইট আপ করতে পারতাম কিন্তু আমি করি নাই, তাহলে ওই ব্যাড ডেপ্টটা আমরা কী করতে পারবো? কারেন্ট ইনকাম ইয়ারে ব্যাড ডেপ্ট হিসাবে, ব্যাড ডেপ্ট রিটার্ন অফ হিসেবে চার্জ করতে পারবো। এডিশনাল ব্যাড ডেপ্টের ক্ষেত্রে বলছে যে ব্যাড ডেপ্টটা কী করা হয় নাই? চার্জ করা হয় নাই। আর ওল্ড ব্যাড ডেপ্টের ক্ষেত্রে বলছে যে এই ব্যাড ডেপ্টটা কী করা হয়েছিল? চার্জ করা হয়েছিল কিন্তু ডিসিডি কী করে নাই? আমাদেরকে অ্যালাউ করে নাই। ওল্ড ব্যাড ডেপ্টের ক্ষেত্রে যদি প্রিভিয়াস পিরিয়ডে চার্জ করা হয়, ডিসিডি অ্যালাউ না করে, তাহলে সেটা আমরা কী করতে পারবো? কারেন্ট ইনকাম ইয়ারে এটা আমরা চার্জ করতে পারবো। আর এডিশনাল ব্যাড ডেপ্টের ক্ষেত্রে বলছে যেটা আমরা প্রিভিয়াস পিরিয়ডে চার্জ করি নাই সেটা আমরা কী করতে পারবো? কারেন্ট ইনকাম ইয়ারে চার্জ করতে পারবো। এডিশনাল ব্যাড ডেপ্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ, এরকম কত বছরের পুরাতন ব্যাড ডেপ্ট আমরা চার্জ করতে পারবো? বলছে প্রিভিয়াস 4 ইনকাম ইয়ারের ব্যাড ডেপ্ট আমরা কী হিসাবে চার্জ করতে পারবো? অ্যালাউবল ডিডাকশন হিসেবে কারেন্ট ইনকাম ইয়ারে চার্জ করতে পারবো বা ক্লেম করতে পারবো। এরপরে কী বলা আছে? এক্সপেন্ডিচার ফর সায়েন্টিফিক রিসার্চ। অলরেডি বলছি বিজনেসের সায়েন্টিফিক রিসার্চ কাজে যদি কোনো রেভিনিউ এক্সপেন্ডিচার হয়ে থাকে বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে থাকে তাহলে এটা আপনি অ্যালাউবল ডিডাকশন হিসেবে পাবেন। আর 29-এ 2টা ডোনেশনের কথা বলা আছে। একটা বলছে ডোনেশন টু রিচার্জ বডি, কিন্তু এটা অ্যাপ্রুভ বাই দ্য কী হতে হবে?
বোর্ড মানে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আর এটা বলা আছে যে এডুকেশনাল ইনস্টিটিউশন ও হসপিটাল, উইদিন দ্য অর্গানাইজেশনের মধ্যে যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন বা হসপিটাল থাকে, তাহলে এই এডুকেশনাল ইনস্টিটিউশন বা হসপিটালে যদি কোনো খরচ করা হয়, তাহলে এই খরচটাও অ্যালাবল ডিডাকশন হিসেবে পাবেন। তবে কন্ডিশন, যাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতেছেন এটা ফ্রি অফ কস্ট হতে হবে। আশা করি 29 বোঝা গেছে। এরপরে আসেন সেকশন 30। সেকশন 30টা বুঝতে হলে সেকশন 30 বোঝার জন্য আমি প্রথমে কয়েকটা জিনিস বলে নিই, তাহলে সেকশন 30 ইজিলি বোঝা যাবে। যেমন ডিসিডি কিছু খরচ ডিসঅ্যালাউ করে ডিসক্লোজ নেট প্রফিটের উপরে বেস করে। আমি যদি আগে সেগ্রিগেট করতে পারি যে কোন কোন খরচগুলো ডিসক্লোজ নেট প্রফিটের উপরে বেস করে ডিসিডি ডিসঅ্যালাউ করে, এটা মনে রাখা সহজ উপায় হলো হ্যারি। এইচই থেকে হেড অফিস এক্সপেন্ডিচার, এটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অর্থাৎ যদি কোনো লোকাল কোম্পানি যার হেড অফিস হলো বাইরে, তার ক্ষেত্রে হেড অফিস এক্সপেন্ডিচারটা অ্যাপ্লিকেবল। সে যদি তার পিএলএ হেড অফিস এক্সপেন্ডিচার হিসেবে কোনো খরচ দেখায় থাকে, তাহলে ডিসিডি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ডিসঅ্যালাউ করবে। তো এই অ্যামাউন্টটা কতটুকু বলছে যে ডিসক্লোজ নেট প্রফিটের 10%, যদি ডিসক্লোজ নেট প্রফিটের 10%-এর যতটুকু এক্সিড করবে ততটুকু ডিসিডি কী করবে, এই খরচটা ডিসঅ্যালাউ করবে। এরপরে কি হ্যারিতে আর থেকে রয়্যালটি অ্যান্ড টেকনিক্যাল নো হাউ ফি, রয়্যালটি অ্যান্ড টেকনিক্যাল নো হাউ ফি হিসাবে কি কোনো এসএসসি যদি পিএলএ খরচ চার্জ করে থাকে, তাহলে এই খরচে একটা নির্দিষ্ট পোর্শন কী করবে, ডিসিডি ডিসঅ্যালাউ করবে। এটা কতটুকু বলছে যে এটা নট এক্সিডিং 8% অফ ডিসক্লোজ নেট প্রফিট। এটা যদি নিউ কোম্পানি হয়, আর পুরাতন না, নিউ কোম্পানির ক্ষেত্রে বলছে নট এক্সিডিং 10% অফ ডিসক্লোজড নেট প্রফিট, আর পুরাতন কোম্পানির ক্ষেত্রে বলছে 8% অফ ডিসক্লোজ নেট প্রফিট। এরপরে আসেন ইনসেন্টিভ বোনাস। ইনসেন্টিভ বোনাসের ক্ষেত্রেও সেম, ডিসক্লোজ নেট প্রফিটের পরে বেস করে ডিসিডি কী করে, খরচটা ডিসঅ্যালাউ করে। ডিসক্লোজ নেট প্রফিটে বলছে যে যদি 10% এক্সিড করবে, যতটুকু এক্সিড করবে ততটুকু কী করবে, ডিসিডি ডিসঅ্যালাউ করবে। ধরা যাক একটা কোম্পানি নেট প্রফিট 20 লাখ টাকা, কিন্তু পিএলএ ইনসেন্টিভ বোনাস হিসেবে চার্জ করা আছে 4 লাখ টাকা, তাহলে ডিসিডি কত টাকা ডিসঅ্যালাউ করবে, ইনসেন্টিভ বোনাস 4 লাখ টাকা লেস অ্যালাউবল লিমিট কত, 10% অফ ডিসক্লোজ নেট প্রফিট। 20 লাখে 10% কত, 2 লাখ। তার মানে ডিসিডি ডিসঅ্যালাউ করবে কত, 4 লাখ থেকে 2 লাখ বাদ দিলে টাকা 2 লাখ টাকা কী করবে, ডিসিডি ডিসঅ্যালাউ করবে। আচ্ছা, এরপরে বলা আছে যে টার্নওভারের বেস করে ডিসিডি দুইটা খরচ ডিসঅ্যালাউ করে। একটা বলছে ওভারসিজ ট্রাভেলিং, যেটা বিজনেস পারপাসে, একটা বলছে কি ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউশন। ওভারসিজ ট্রাভেলিং কি বলছে, এটা ডিসক্লোজ টার্নওভারে 1.25% যদি এক্সিড করে, যতটুকু এক্সিড করবে ততটুকু ডিসিডি কী করবে, ডিসঅ্যালাউ করবে। ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলা আছে সেকশন 30A প্লাস রুল 65C। ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউশনের আবার নিয়ম আছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে বলছে আপ টু 5 কোর পর্যন্ত 2%, above 5 core but up to 10 core পর্যন্ত 1%, exceeding 10 core 0.50%। ফুড কসমেটিক অ্যান্ড টয়লেটরিজ ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আপ টু 5 কোর পর্যন্ত 1%, এক্সিডিং টাকা 5 কোর বাট আপ টু টাকা 10 কোর পর্যন্ত 0.50, অ্যান্ড অ্যাভাব টাকা 10 কোর 0.25। আর আদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছে 0.50% আপ টু 5 কোর টু 10 কোর পর্যন্ত 0.25%, আর এক্সিডিং টাকা 10 কোরের পরে 0.10%। আর এটা খরচ ডিসিডি ডিসঅ্যালাউ করে, যেটা হলো কি বেসড অন অ্যাসেসড ইনকাম। অ্যাসেসড ইনকামটা আমরা যখন কোম্পানি অ্যাসেসমেন্টের ফর্মেট নিয়ে আলোচনা করবো তখন অ্যাসেসড ইনকামটা বলবো। অ্যাসেসড ইনকাম বেসড অন অ্যাসেসড ইনকামের পর একটা খরচ ডিসিডি ডিসঅ্যালাউ করে, সেটা কি এন্টারটেনমেন্ট। এটি এন্টারটেনমেন্টে বলছে যে অ্যাসেসড ইনকামের ফার্স্ট 10 লাখের পরে 4% আর রেস্ট অফ দ্য অ্যামাউন্টের পরে 2% অ্যালাউবল লিমিট, আর বাকি টাকা ডিসিডি কী করবে, ডিসঅ্যালাউ করবে। আসেন সেকশন 30টায় বুঝতে হলে আমার এই জিনিসগুলো মনে রাখতে হবে যে ডিসিডি কোন খরচগুলো ডিসক্লোজ নেট প্রফিটের উপরে বেস করে ডিসঅ্যালাউ করে, কোনগুলো টার্নওভারের উপরে বেস করে ডিসঅ্যালাউ করে, এবং কোনটা অ্যাসেট ইনকামের উপরে বেস করে ডিসঅ্যালাউ করে। সেকশন 30 বলা হয় এটা খুবই ইম্পর্টেন্ট সেকশন, কারণ আমার বিজনেস অ্যান্ড প্রফেশনে ম্যাথ করতে হলে সেকশন 28, 29 এবং 30 সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে আমি ইজিলি বিজনেস অ্যান্ড প্রফেশনের ম্যাথটা দাঁড় করাতে পারবো। আসেন আমরা সেকশন 30 নিয়ে আলোচনা করি। সেকশন 30-এ কী বলা আছে, ডিডাকশন অ্যাডমিসেবল ইন সার্টেন সার্কামস্টেন্সেস। সেকশন 30 দেখেন, ফার্স্টে বলা আছে ট্যাক্স ইজ নট ডিডাক্টেড অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট ট্যাক্সেবল স্যালারি ইনকাম। অর্থাৎ কারো যদি ট্যাক্সেবল স্যালারি ইনকাম থাকে, এই ট্যাক্সেবল স্যালারি ইনকাম পে করার সময় সোর্সে যদি ট্যাক্স না কাটা হয়, তাহলে ডিসিডি কী করবে, এই খরচটা ডিসঅ্যালাউ করে দিবে। এরপরে কী বলছে, ট্যাক্স ইজ নট ডিডাক্টেড অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট হোয়ার ট্যাক্স ডিডাকশন ইজ অ্যাপ্লিকেবল। অর্থাৎ কোনো পেমেন্টের ক্ষেত্রে যে ক্ষেত্রে টিডিএস কাটার কথা, ওইখানে যদি টিডিএস না কাটি, তাহলে ডিসিডি কী করবে, ওই পেমেন্টটা ডিসঅ্যালাউ করে দিবে। কোন সেকশনের আলোকে, সেকশন 30। সেকশন 30 মূলত বলা আছে যে সমস্ত পেমেন্টের ক্ষেত্রে সোর্সে টিডিএস কাটার কথা কিন্তু টিডিএস কাটি নাই, ওই সমস্ত টিডিএস না কেটে যদি পেমেন্ট করি, তাহলে ডিসিডি কী করবে, ওই খরচগুলো ডিসঅ্যালাউ
করে দিবে। এরপরে দেখেন কি বলছে, এনি পেমেন্ট মেড টু স্যালারি এমপ্লয় উইদাউট অবটেনিং 12 ডিজিট টিন ইফ দ্য টিন ইজ ম্যান্ডেটরি অফ দ্য এমপ্লয়। অর্থাৎ কোনো এমপ্লয় টিন থাকার দরকার, কিন্তু ওই এমপ্লয় টিন থাকা সত্ত্বেও যদি ওনাকে কোনো স্যালারি পে করা হয় তাহলে ডিসিটি কী করবে, ওই খরচটাও ডিসঅ্যালাউ করে দিবে। এনি পেমেন্ট মেড টু স্যালারি এমপ্লয় হুইজ নেম নট মেনশন ইন দ্য স্টেটমেন্ট আন্ডার সেকশন 108 এর 108 এর এটা আমরা সাবমিট করি কবে, 30 এপ্রিল। অর্থাৎ 108 এর মধ্যে যদি কোনো এমপ্লয়ের নাম না থাকে, সেক্ষেত্রে যদি ওই এমপ্লয়কে যদি কোনো স্যালারি পে করা হয় তাহলে ওই খরচটাও কী করবে, ডিসিডি কী করে দিবে, ডিসঅ্যালাউ করে দিবে। এরপরে কী বলছে, ট্যাক্স ইজ নট ডিডাক্টেড অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট টু এমপ্লয় ফ্রম আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। অর্থাৎ আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে বলছে রিটায়ারমেন্টের সময় যদি কোনো এমপ্লয়কে টাকা পে করা হয় আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে, তাহলে সেক্ষেত্রে সোর্সে টিডিএস কাটতে হবে। টিডিএস না কেটে যদি কোনো অ্যামাউন্ট পে করা হয় সেক্ষেত্রে ডিসিডি কী করবে, ডিসঅ্যালাউ করবে। এরপরে বলা আছে পারকুইজিটের লিমিট কত, 5.5 লাখ। এর উপরে যদি কোনো এমপ্লয়কে দেওয়া হয় তাহলে এটা এক্সেস পারকুইজিট হিসেবে কাউন্ট হবে। এর দেখেন আমরা অলরেডি পড়ে আসছি যে ডিসক্লোজ নেট প্রফিটের বেস করে ডিসিডি 3টা খরচ ডিসঅ্যালাউ করে। এই 3টা খরচ কি, একটা বলছে হেড অফিস এক্সপেন্স, যেটা ডিসক্লোজ নেট প্রফিটে যদি 10% এক্সিড করে, যতটুকু এক্সিড করবে ততটুকু ডিসিডি কী করবে, ডিসঅ্যালাউ করবে। রয়্যালটি অ্যান্ড টেকনিক্যাল নো-হাউ ফি সম্পর্কে কী বলছে, যে নিউ কোম্পানির ক্ষেত্রে বলছে যে ফার্স্ট 3 ইয়ার্স 10%, আর ওল্ড কোম্পানির ক্ষেত্রে বলছে যে 8%। যদি আর লাস্ট ওয়ান হলো ইনসেন্টিভ বোনাস। ইনসেন্টিভ বোনাসের ক্ষেত্রেও কি সেম, যে ডিসক্লোজ নেট প্রফিটে 10%। অর্থাৎ ইনসেন্টিভ বোনাস যদি ডিসক্লোজ নেট প্রফিটে 10% এক্সিড করে, তাহলে যতটুকু এক্সিড করবে ততটুকু কী করবে, ডিসিডি ডিসঅ্যালাউ করে দিবে। টার্নওভারের উপর বেস করে 2টা খরচ ডিসঅ্যালাউ করা হয়, একটা ওভারসিজ ট্রাভেলিং আর একটা কি ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউশন। আর অ্যাসেট ইনকামের উপরে বেস করে একটা খরচ ডিসঅ্যালাউ করা হয়, সেটা কি এন্টারটেনমেন্ট। এরপরে কি বলা আছে, কারো যদি 15,000 টাকার উপরে স্যালারি হয় তাহলে এই স্যালারিটা কী মাধ্যমে দিতে হবে, ক্রস চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দিতে হবে। এরপরে কি বলা আছে, পেমেন্ট মেড অ্যাবাভ 50,000 টাকা উইদাউট ক্রস চেক অফ ব্যাঙ্ক ট্রান্সফার। অর্থাৎ 50,000 টাকার উপরে যদি কোনো পেমেন্ট করে থাকেন তাহলে এই পেমেন্টটাও কী করতে হবে, ক্রস চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দিতে হবে। বাট দেয়ার আর সাম এক্সেপশন, যেমন র মেটেরিয়াল পারচেজের ক্ষেত্রে এটা একটু রিল্যাক্সেশন করা হয়েছে। গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন করা হয়েছে, যে র মেটেরিয়াল পারচেজের ক্ষেত্রে চাইলে আপনি কী করতে পারবেন, ক্যাশে পারচেজ করতে পারবেন। কিন্তু ভ্যাট একটা আবার রেস্ট্রিকশন আছে, যে 1 লাখ টাকার উপরে যদি কোনো র মেটেরিয়াল পারচেজ করা হয় এবং এই র মেটেরিয়ালের ক্ষেত্রে যদি উইদাউট ক্রস চেক বা ব্যাঙ্ক ট্রান্সফার ছাড়া যদি কোনো র মেটেরিয়াল পারচেজ করা হয়, তাহলে এই র মেটেরিয়ালের ক্ষেত্রে সোর্স যে পরিমাণ ভ্যাট দিয়ে আসছেন এই পরিমাণ ভ্যাট আপনি কী করতে পারবেন না, রিবেট নিতে পারবেন না। আচ্ছা, এনি পেমেন্ট এগেনস্ট রেন্ট উইদাউট ক্রস চেক অর ব্যাঙ্ক ট্রান্সফার। অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে বলছে যে কোম্পানি যখন অফিস রেন্ট পে করবে তখন এটা কিসের মাধ্যমে দিতে হবে, ক্রস চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এনি পেমেন্ট মেড টু আ পারসন হু ফলস আন্ডার দ্য সেকশন 184A সাবসেকশন 3 এর প্যারা 14 উইদাউট অবটেনিং 12 ডিজিট টিন। অর্থাৎ কাউকে যদি কোনো পেমেন্ট করেন যার টিন থাকার দরকার কিন্তু তার টিন নাই, সেক্ষেত্রে ডিসিডি কী করবে, এই পেমেন্টটাও কী করে দিবে, ডিসঅ্যালাউ করে দিবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা কোম্পানি ম্যাথের ফর্মেট নিয়ে আলোচনা করবো। বেস্ট অফ লাক।